আচ্ছা, আজকের দিনে আমাদের পুরো ডিজিটাল জগৎটা কিন্তু একটা অদৃশ্য গাণিতিক দেয়ালের ওপর দাঁড়িয়ে আছে। মানে আমাদের ব্যাংকিং, ব্যক্তিগত মেসেজ, দেশের নিরাপত্তা সবকিছুই সুরক্ষিত, কারণ আমরা ধরে নিই যে খুব বড় কোনো সংখ্যাকে তার মৌলিক উৎপাদকে ভাঙা প্রায় অসম্ভব। কিন্তু কি হবে যদি এমন একটা কম্পিউটার আসে যা এই দেয়ালটা চোখের পলকে ভেঙে ফেলতে পারে? আমাদের হাতে বৃতান সিংয়ের লেখা ঠিক এমনই একটা পথের দিশা দেওয়া মাস্টার্সের থিসিস আছে। হ্যাঁ, থিসিসটার শিরোনাম হল ফ্যাক্টরাইজেশন অফ ইন্টিজার নাম্বারস ইউজিং কোয়ান্টাম অ্যালগোরিদম। আর আপনি যে দেয়ালের কথা বললেন, সেটা ভাঙার জন্য যে হাতিয়ারের কথা এখানে বলা হচ্ছে তার নাম শোরস অ্যালগোরিদম। কিন্তু এই অবিশ্বাস্য ক্ষমতাধর অ্যালগোরিদমটা বুঝতে হলে আমাদের কম্পিউটারের ধারণাকেই একেবারে গোড়া থেকে নতুন করে ভাবতে হবে। ঠিক এখানেই আমার প্রথম প্রশ্নটা আসছে। আমরা তো জানি কম্পিউটার মানে 0 আর 1 এর খেলা, যাকে বলে বিট। তাহলে এই নতুন ধরনের কম্পিউটারের ভিত্তিটা কোথায় আলাদা? থিসিসের শুরুতেই কিউবিট বা কিউবিটের কথা বলা হয়েছে। আর এটাই হলো সবচেয়ে বড় পার্থক্যের জায়গা। একটা ক্লাসিক্যাল বিট, ওটা তো একটা লাইট সুইচের মতো, হয় অন মানে 1 অথবা অফ মানে 0, যে কোনো মুহূর্তে একটাই অবস্থা। কিন্তু একটা কিউবিট লাইট সুইচের মতো নয়, বরং ভাবুন একটা ছোট্ট কম্পাসের কাঁটার মতো। এই কাঁটাটা শুধু উত্তর ধরা যাক 0 বা দক্ষিণ ধরা যাক 1 দিকেই স্থির থাকতে পারে না। এটা ঘুরতেও পারে এবং যে কোনো দিকে মুখ করে থাকতে পারে। 1 মিনিট, এটা কেমন করে সম্ভব? একটা জিনিস একই সাথে 0 আর 1 দুটোই হবে? এটা তো আমাদের সাধারণ যুক্তির বাইরে। এটা কি শুধুই একটা গাণিতিক কৌশল, নাকি বাস্তবেও কিউবিটগুলো এমন অদ্ভুত আচরণ করে? এটা একটা দারুণ প্রশ্ন, আর এটাই কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে অদ্ভুত আর শক্তিশালী দিক। এটা কোনো কৌশল নয়, এটাই কণার আসল ধর্ম। যতক্ষণ না আমরা কিউবিটটাকে মাপছি বা তার অবস্থা দেখছি, ততক্ষণ পর্যন্ত সে আক্ষরিক অর্থেই 0 এবং 1-এর একটা মিশ্রিত অবস্থায় থাকে। একেই বলে সুপারপোজিশন। সুপারপোজিশন? আচ্ছা। হ্যাঁ, থিসিসে যে ব্লক স্ফিয়ারের কথা বলা হয়েছে, ওটা আসলে এই কম্পাসের কাটার অবস্থাকে দেখানোর একটা ত্রিমাত্রিক মডেল। ভাবুন, উত্তর মেরু হল 0, দক্ষিণ মেরু 1, আর গোলকের পৃষ্ঠের বাকি সব বিন্দুই হল 0 আর 1-এর কোনো না কোনো মিশ্রণ। আচ্ছা, বেশ। তাহলে আমাদের হাতে এই অদ্ভুত ঘুরন্ত কম্পাসের কাঁটা বা কিউবিট আছে, কিন্তু একে দিয়ে কাজ করাতে হলে তো একে নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? সুইচ অন অফ করার মতো কিউবিটকে নাড়াচাড়া করার কোনো উপায় আছে? অবশ্যই আছে, আর সেই উপায়গুলোকেই বলা হয় কোয়ান্টাম গেট। ক্লাসিক্যাল কম্পিউটারের অ্যান্ড অর নট গেটের মতোই, কিন্তু এদের কাজ করার ধরনটা অনেক বেশি সূক্ষ্ম। থিসিসে কয়েক ধরনের গেটের কথা বলা হয়েছে, যেমন ধরুন পলিএক্স গেট। পলিএক্স গেট? হ্যাঁ, এটা অনেকটা ক্লাসিক্যাল নট গেটের মতো। কম্পাসের কাঁটাটা যদি উত্তর দিকে থাকে, এটা তাকে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে দক্ষিণ দিকে করে দেবে। মানে 0 হয়ে যাবে 1 আর 1 হয়ে যাবে 0। ওহ, বেশ সহজ। কিন্তু থিসিসে তো পাউলি ওয়াই আর জেড গেটের মতো আরও কিছু গেটের কথাও আছে। ওগুলোও কি একই রকম? প্রায়, তবে একটু ভিন্ন। পাউলি এক্স গেট যেমন কাঁটাটাকে সরাসরি উল্টে দেয়, পাউলি জেড গেটের কাজটা আরও মজার। এটা কাঁটাটাকে উল্টো দিকে ঘোরায় না, কিন্তু তার ফেজ বা দশা বদলে দেয়। ধরুন, কাঁটাটা ঘড়ির দিকে ঘুরছিল, এই গেটটা সেই ঘোরার দিকটা পাল্টে দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে দেবে। খালি চোখে দেখলে মনে হবে কিছুই বদলায়নি, কিন্তু অন্য কিউবিটের সাথে যখন এর তুলনা করা হয়, তখন এই পার্থক্যটা বিশাল প্রভাব ফেলে। বুঝলাম। তাহলে এই গেটগুলো দিয়ে আমরা একটা কিউবিটকে নিজের মতো করে নাড়াচাড়া করতে পারি। এদের মধ্যে কি কোনোটা বিশেষ গুরুত্বপূর্ণ, মানে যেটা ছাড়া কোয়ান্টাম কম্পিউটিং অচল? হ্যাঁ, হ্যাডামার্ড গেট। এটা হলো কোয়ান্টাম জগতের দরজা। একটা সাধারণ কিউবিট যা হয়তো স্থিরভাবে 0 বা 1 অবস্থায় আছে, তার ওপর হ্যাডামার্ড গেট প্রয়োগ করলে সেটা এক ঝটকায় সম্ভাব্য সকল অবস্থায় চলে যায়। অর্থাৎ আমাদের স্থির কম্পাসের কাঁটাটাকে এটা একটা প্রবল ঘূর্ণি দিয়ে সুপারপোজিশন অবস্থায় পাঠিয়ে দেয়। এই গেটটা না থাকলে কোয়ান্টাম কম্পিউটারের যে আসল শক্তি, একই সাথে অনেকগুলো গণনা করা, সেটাই সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে একটা কিউবিটকে ঘোরানো বা তাকে সুপারপোজিশনে পাঠানোর উপায় আমরা পেলাম।
কিন্তু একটা কিউবিট তো একা কিছু করতে পারবে না। আসল শক্তি তো লুকিয়ে আছে এদের একসাথে কাজ করার মধ্যে। ক্লাসিক্যাল কম্পিউটারে যেমন একটা তার দিয়ে দুটো গেটকে জুড়ে দেওয়া হয়, কোয়ান্টাম জগতে দুটো কিউবিটকে কিভাবে কথা বলানো হয়? আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন। আর এখানেই কোয়ান্টাম জগতের সবচেয়ে রহস্যময় ধারণাটা আসে, এনট্যাঙ্গেলমেন্ট। এটা তৈরি করার জন্য যে গেটটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার নাম কন্ট্রোলড নট বা সি নট গেট। সি নট। হ্যাঁ, CNOT। এটার কাজটা সহজ। দুটো কিউবিট থাকে, একটা কন্ট্রোল আর একটা টার্গেট। যদি কন্ট্রোল কিউবিটটা এক অবস্থায় থাকে তাহলেই টার্গেট কিউবিটটা উল্টে যাবে, না হলে কিছুই হবে না। এর মধ্যে রহস্যটা কোথায়? এটা তো একটা শর্ত সাপেক্ষ অপারেশনের মতো শোনাচ্ছে। রহস্যটা হলো, যখন আমরা একটা হ্যাডামার্ড গেট আর একটা সিনট গেটকে একসাথে ব্যবহার করি তখন কিউবিট দুটো এমনভাবে জড়িয়ে যায় যে তাদের ভাগ্য এক হয়ে যায়। আইনস্টাইন এটাকে স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূরের ভূতিরে কাণ্ড বলতেন, কারণ এটা তার কাছেও অবিশ্বাস্য মনে হতো। তাই নাকি? হ্যাঁ, মনে হতো যেন দুটো কয়েনকে একসাথে শূন্যে ছোড়া হলো, আর একটাতে হেড পড়লে অন্যটা যত দূরেই থাকুক না কেন সাথে সাথে টেল হয়ে যাবে। তাদের মধ্যে আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না। বাহ! এটা তো সত্যিই অদ্ভুত। এই সুপারপজিশন আর এন্ট্যাঙ্গলমেন্টের মতো ক্ষমতা ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করা হয়েছে এমন কোনো প্রাথমিক উদাহরণ কি থিসিসে আছে? হ্যাঁ, ডয়েচ অ্যালগোরিদমের কথা বলা হয়েছে। এটাকে কোয়ান্টাম অ্যালগোরিদমের হ্যালো ওয়ার্ল্ড বলা যেতে পারে। সমস্যাটা বেশ মজার। ধরুন আপনাকে একটা ব্ল্যাক বক্স বা অরাকল দেওয়া হলো, যার ভেতরে একটা ফাংশন আছে। আপনাকে বলতে হবে ফাংশনটা কনস্ট্যান্ট, মানে সব ইনপুটের জন্য একই আউটপুট দেয়, নাকি ব্যালেন্সড। ব্যালেন্সড মানে? মানে অর্ধেক ইনপুটের জন্য একরকম আউটপুট, বাকি অর্ধেকের জন্য অন্যরকম। ক্লাসিক্যাল কম্পিউটারে তো ফাংশনটাকে অন্তত দুবার চালিয়ে দেখতে হবে, দুটো আলাদা ইনপুট দিয়ে। তাহলেই নিশ্চিত হওয়া যাবে। ঠিক তাই। কিন্তু ডয়েচ অ্যালগোরিদম সুপারপজিশনের ক্ষমতা ব্যবহার করে কিউবিটকে একই সাথে দুটো ভিন্ন ইনপুট দেয় এবং মাত্র একবারেই বলে দিতে পারে ফাংশনটা কনস্ট্যান্ট নাকি ব্যালেন্সড। এটা হয়তো খুব বড় কোনো সমস্যার সমাধান নয়, কিন্তু এটা প্রথমবার প্রমাণ করেছিল যে কোয়ান্টাম কম্পিউটার কিছু নির্দিষ্ট কাজে ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়ে নীতিগতভাবেই দ্রুত হতে পারে। দারুণ! তাহলে আমরা ভিত্তিটা তৈরি করে ফেলেছি। আমাদের কাছে কিউবিট আছে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য গেট আছে, আর তাদের একসাথে কাজ করানোর জন্য এন্ট্যাঙ্গলমেন্ট আছে। এবার তাহলে মূল মিশনে ফেরা যাক, সেই গাণিতিক দেওয়ালটা ভাঙা, অর্থাৎ বড় সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা। এই সব কিছুর সাথে এর যোগসূত্রটা কি? যোগসূত্রটা হল শোরস অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটাই হলো সেই অসাধারণ নকশা যা আগের সব যন্ত্রাংশ, সুপারপোজিশন, গেটস, এন্ট্যাঙ্গলমেন্ট একসাথে ব্যবহার করে বড় সংখ্যাকে উৎপাদকে ভাঙার কাজটা করে। আর এর হৃৎপিণ্ডে রয়েছে আরও একটি শক্তিশালী কৌশল যার নাম কোয়ান্টাম ফোরিয়ার ট্রান্সফর্ম বা কিউএফটি। ফোরিয়ার ট্রান্সফর্ম নামটা চেনা লাগছে। এটা তো সিগন্যাল প্রসেসিংয়ে ব্যবহার হয়, তাই না? একদম। ক্লাসিক্যাল ফোরিয়ার ট্রান্সফর্ম যেমন একটা অডিও সিগন্যালের ভেতর থেকে বিভিন্ন সুর বা ফ্রিকোয়েন্সি আলাদা করে বের করে আনে, কিউএফটিও ঠিক একই কাজ করে, কিন্তু একটা কোয়ান্টাম অবস্থার ওপর। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনাকে একটা বিশাল সংখ্যার উৎপাদক খুঁজে বের করতে বলা হলো। আপনি যদি সংখ্যাটার মধ্যে লুকিয়ে থাকা কোনো একটা প্যাটার্ন বা পর্যায়ক্রম খুঁজে বের করতে পারেন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর কিউএফটি সেই প্যাটার্ন বা পর্যায়ক্রমটাই খুঁজে বের করে? ঠিক তাই। কিউএফটি কোয়ান্টাম সুপারপজিশনের মাধ্যমে একবারে অনেকগুলো সম্ভাব্য প্যাটার্ন পরীক্ষা করে এবং অত্যন্ত দ্রুততার সাথে সবচেয়ে সঠিক প্যাটার্নটা খুঁজে বের করে। এই প্যাটার্নটা পেয়ে গেলেই বাকি অঙ্কটা ক্লাসিক্যাল কম্পিউটার সহজেই করে ফেলতে পারে। শোরস অ্যালগোরিদম চালানোর সবচেয়ে কঠিন ও সময়সাপেক্ষ অংশটিই হল এই কিউএফটি, আর এটাই কোয়ান্টাম কম্পিউটারের কাজ। আচ্ছা, তাহলে আমি কি ঠিক বুঝলাম? শোরস অ্যালগোরিদম ব্যবহার করার জন্য প্রথমে হ্যাডামার্ড গেট দিয়ে কিউবিটগুলোকে সুপারপজিশনে পাঠাতে হবে, তারপর সেগুলোর মধ্যে এন্ট্যাঙ্গলমেন্ট তৈরি করতে হবে, এবং সব শেষে কোয়ান্টাম ফোরিয়ার ট্রান্সফর্মের মতো জটিল একটা অপারেশন চালাতে হবে। এই সব কিছু শুধু একটা সংখ্যাকে ভাঙার জন্য? হ্যাঁ, ঠিক এই ধাপগুলোই। থিসিসে এই প্রতিটি ধাপের জন্য প্রয়োজনীয় কোয়ান্টাম সার্কিট এবং সেগুলোকে সিমুলেট করার জন্য লেখা ফোরট্রান কোডের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। লেখক খুব যত্ন করে প্রতিটি গেট এবং কিউএফটি সার্কিট তৈরি করেছেন। তাহলে ফলাফল কি?
থিসিসে কি শেষ পর্যন্ত কোনো বড় সংখ্যা যেমন 15কে ভেঙে 3 আর 5 বের করার মতো কোনো সাফল্য দেখানো হয়েছে? আর এখানেই এই থিসিসের সবচেয়ে বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ শিক্ষাটা লুকিয়ে আছে। উপসংহারের লেখক উল্লেখ করেছেন যে শোয়ার্জ অ্যালগরিদমের জন্য প্রয়োজনীয় সমস্ত কোয়ান্টাম গেট এবং কিউএফটির মতো জটিল অ্যালগরিদম তিনি ফোরট্রন ব্যবহার করে কোডিংয়ের মাধ্যমে সফলভাবে প্রয়োগ করেছেন। কিন্তু সময়ের অভাবে চূড়ান্তভাবে পূর্ণসংখ্যা বিশ্লেষণের কাজটি সম্পূর্ণ করতে পারেননি। তার মানে মূল লক্ষ্যটা পূরণ হয়নি। লক্ষ্য পূরণের জন্য যে বিশাল পরিকাঠামো দরকার সেটা তৈরি হয়েছে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে থিওরি থেকে প্র্যাকটিক্যাল প্রয়োগে আসাটা কতটা কঠিন এটা তার একটা দারুণ উদাহরণ। এখানে শুধু অ্যালগরিদমটা জেনে ফেলাই যথেষ্ট নয়, সেটাকে কার্যকর করার জন্য যে টুলসগুলো লাগে তা তৈরি করাই একটা বিশাল চ্যালেঞ্জ। লেখক আমাদের সেই চ্যালেঞ্জের বাস্তব চিত্রটা দেখিয়েছেন। এটা অনেকটা একটা মহাকাব্যিক অভিযানে যাওয়ার আগে সব কিংবদন্তি অস্ত্রশস্ত্র তৈরি করার মতো। অস্ত্র তৈরি হয়ে গেছে, কিন্তু অভিযান শুরু করার সময় আসেনি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা অসাধারণ যাত্রা দেখলাম। একটা অদ্ভুত কণা কিউবিটের ধারণা থেকে শুরু করে তাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন গেট তৈরি করা, তারপর এন্ট্যাঙ্গেলমেন্টের মতো রহস্যময় উপায়ে তাদের সংযুক্ত করা এবং সবশেষে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের মতো শক্তিশালী কৌশল ব্যবহার করে শোর্স অ্যালগরিদমের মতো বৈপ্লবিক সমাধান তৈরির পথ তৈরি করা, পুরো প্রক্রিয়াটা স্পষ্ট হলো। হ্যাঁ, এবং এটা পরিষ্কার যে কোয়ান্টাম কম্পিউটার সব সমস্যার জন্য কোনো জাদুকরী সমাধান নয়, কিন্তু ফ্যাক্টরাইজেশনের মতো কিছু নির্দিষ্ট সমস্যার জন্য যার ওপর আমাদের পুরো ডিজিটাল নিরাপত্তা নির্ভর করে, এটা ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় অভাবনীয় গতি দিতে পারে। এই থিসিসটি সেই সম্ভাবনার জগতের ভিত্তিপ্রস্তরগুলো বুঝতে আমাদের দারুণভাবে সাহায্য করল। একেবারে গোড়া থেকে একটা বাস্তব প্রয়োগের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার যে জটিলতা তা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমরা তো শুধু একটা গাণিতিক সমস্যার কথা বললাম, কিন্তু ভাবুন তো, প্রকৃতির নিজের ভাষা হল কোয়ান্টাম মেকানিক্স। একটা নতুন ওষুধ তৈরির জন্য অণু কিভাবে আচরণ করবে, আরও উন্নত সার তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটবে, বা মহাবিশ্বের শুরুতে কি ঘটেছিল, এই সব প্রশ্নের উত্তর ক্লাসিক্যাল কম্পিউটার দিতে পারে না, কারণ তারা প্রকৃতির ভাষায় কথা বলে না। প্রশ্নটা এখন আর আমরা কি কোয়ান্টাম কম্পিউটার বানাতে পারবো নয়, প্রশ্নটা হলো যখন আমরা বানিয়ে ফেলব তখন প্রকৃতির কোন কোন গভীর রহস্যের দরজা আমরা প্রথম খুলব।